হ্যালো ডি, কেমন আছো? সময় এখন অনেক রাত। তো তুমি আসলে আমাকে কিছু প্রবলেম দিয়েছিল, সেগুলো সলভ করবো এখন। তো ফার্স্ট প্রবলেমটা এমন ছিল যে 0.3 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ইলেকট্রন কর্তৃক 60 ডিগ্রি কোণে হবে বিক্ষিপ্ত হলো। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, প্রথমে বলি যে কথাটা কি বলছে, যে একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 0.3 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একটা রশ্মি আছে, এক্স রশ্মি, সেটা হচ্ছে ইলেকট্রন কর্তৃক 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো। এটার মানে কি? ধরো এটা একটা রশ্মি, একটা জিনিস মনে রাখবা যে রশ্মি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোটন, মানে এক্স রশ্মি। ওকে, একটা ফোটন আসছে, দেখো একটা ফোটন যদি আসে, এটা ধরো একটা ফোটন। তো ফোটন আসার পরে ধরো এখানে একটা ইলেকট্রন আছে। তো একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে আঘাত করে, দেন হচ্ছে ফোটনটা একটু বেঁকে যায়। ওকে, আর একই সাথে ইলেকট্রনটাও কি অন্য একটা ডিরেকশনে হচ্ছে চলে যায়। এটা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে আঘাত করে, তাহলে মনে রাখবা ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিকে বেঁকে যায়, আর ফোটনটাও একটা নির্দিষ্ট দিকে বেঁকে যায়, নির্দিষ্ট দিকে। দেন দেখো ফোটনটা হচ্ছে কি, যে ডিরেকশনে আসছে সেই ডিরেকশনের সাথে একটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে থেটা। ইলেকট্রনের কোণটা কোনো গুরুত্বপূর্ণ না আসলে। আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে কম্পটন ইফেক্ট। ওকে, অর্থাৎ একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে আঘাত করে, দেন ফোটনটা বেঁকে যায়, ইলেকট্রন হচ্ছে একটা নির্দিষ্ট গতিশক্তি প্রাপ্ত হয়ে হচ্ছে বেঁকে যায়, তাহলে এই ঘটনাটাকে বলে কম্পটন ইফেক্ট। এখন একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কম, ল্যামডা হচ্ছে যেই ফোটনের কম, সেই ফোটনের এনার্জি হচ্ছে বেশি। কি বললাম? যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই ফোটনের এনার্জি বেশি, কেননা ফোটনের এনার্জি ইজ ইকুয়ালস টু আমরা যেন কি জানি, এইচ নিউ। সেখান থেকে এইচ নিউকে কি লেখা যায়, সি বাই ল্যামডা, তাই না? তো দেখো এনার্জি হচ্ছে ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যে ফোটনের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই ফোটনের হচ্ছে এনার্জি বেশি। এতটুকু তো বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে আমাদের যে ফোটনটা ছিল, সেই ফোটনটা ইলেকট্রনকে আঘাত করছে। তো ইলেকট্রনটা দেখো একটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ এই ইলেকট্রন গতিশক্তিটা পাইছে কোথা থেকে? ফোটন থেকে। অর্থাৎ ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, অফকোর্স ওর একটা এনার্জি আছে, জন্যই তো তরঙ্গ দৈর্ঘ্য আছে। সো ইলেকট্রন দেখো কিছু শক্তি নিয়ে চলে গেছে, কারণ ও গতিপ্রাপ্ত হয়েছে। তাহলে ফোটনের এখন যেই ফোটনটা হচ্ছে বিক্ষিপ্ত হবে একটা কোণে, সেই ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে নাকি কম হবে? উত্তর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। কেননা ও তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ এনার্জি কম। শুরুতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম ছিল কারণ এনার্জি বেশি ছিল, তাই না? কারণ কিছু এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিছে। তাহলে এটা ধরে নেই, এটা হচ্ছে ল্যামডা টু। আর অ্যাট ফার্স্ট হচ্ছে ফোটনটার যেই তরঙ্গ দৈর্ঘ্য ছিল, সেটা হচ্ছে ল্যামডা ওয়ান। আর হচ্ছে কম্পটন ইফেক্টের হচ্ছে সূত্রটা যেমন কি ছিল, ফর্মুলাটা সেটা হচ্ছে, ওয়েট লিখছি। কম্পটন ইফেক্টের ফর্মুলাটা হচ্ছে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান, অর্থাৎ বিক্ষিপ্ত ফোটন আর হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ইজ ইকুয়ালস টু এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস থেটা। ওকে, এটা হচ্ছে কম্পন ইফেক্টের সূত্রটা। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এম নটটা কি? এম নটটা হচ্ছে নিশ্চল অবস্থায় ইলেকট্রনের ভর, যেটা হচ্ছে আমরা জানি, সেটা যেন কি, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। সিটা হচ্ছে আলোর বেগ বা ফোটনের বেগ, সেটা হচ্ছে 3 × 10⁸ আর এইচটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। সো দেখো এই তিনটা ভ্যালুই আমরা জানি। সেই তিনটা ভ্যালু যদি তুমি কোনো ক্যালকুলেটর যে কোনো জায়গায় বসিয়ে দাও, তাহলে একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে 2.43 ইন্টু 10 ইনভার্স 12, আর ইউনিটটা হচ্ছে মিটার। এতটুকু পর্যন্ত সোফার তুমি আশা করি ক্লিয়ার হয়েছ। দেন যা করা যেতে পারে, সেটা হচ্ছে যে 0.3 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি। আচ্ছা, অর্থাৎ যেই এক্স রশ্মিটা আসছে ওর ল্যামডা ওয়ান বলে দিচ্ছে। ল্যামডা ওয়ান হচ্ছে 0.3 আর্মস্ট্রং, তাই না? আচ্ছা, দেন কি বলে দিছে, এক্স রশ্মি হচ্ছে ইলেকট্রন কর্তৃক 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত, অর্থাৎ এখানে থেটাটা বলে দিছে আমাদের, থেটাটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ল্যামডা টু ইজ ইকুয়ালস টু হোয়াট? সো বুঝতেই পারছো, ম্যাথটা খুবই ইজি। সেটা হচ্ছে সবই যদি বলে দেয়, তাহলে দেখো এখানে কি করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই ভ্যালুটা বসিয়ে দেয় এখানে। এইচ বাই এম নট সি, এটার ভ্যালুটা কত? এটা একটু বড় করি হচ্ছে ব্রাশটা, এবার হবে এইচ বাই এম নট সি কে কি লেখা যেতে পারে, সেটা হচ্ছে 2.43 ইন্টু 10 ইনভার্স 12
ইন্টু হচ্ছে 1 মাইনাস cos 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন দেখো ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, 2.43 ইন্টু 10 ইনভার্স 12, আর হচ্ছে cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তো 1 থেকে হাফ চলে গেলে আসলে কিছুই না, হাফ থাকে, প্লাস হচ্ছে ল্যামডা 1। এখন একটা জিনিস থিঙ্ক করা, সেটা হচ্ছে ল্যামডা 1 এটার ইউনিটটা কি, এটা হচ্ছে আর্মস্ট্রং, আর আমরা জানি হচ্ছে 1 আর্মস্ট্রং ইজ ইকুয়ালস টু 10 ইনভার্স 10 মিটার। তাহলে 0.3 আর্মস্ট্রং কি হবে, 0.3 আর্মস্ট্রং হচ্ছে 0.3 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, তাই না? তো ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, সেটা হচ্ছে 2.43 ইন্টু 10 ইনভার্স 12, আর এটার নিচে একটা 2 আছে, যেহেতু হচ্ছে এই যে হাফটা আছে, প্লাস এখানে ইকুয়ালস টু, এখানে না, ইকুয়ালস টু এদিকে দিতে হবে, প্লাস হচ্ছে ল্যামডা 1 এর ভ্যালুটা কি, 0.3 ইন্টু 10 ইনভার্স 10। ওকে, সো এটা ক্যালকুলেটরে বসানোর পর যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি তুমি বলো যে ক্যালকুলেটরে তো এই ভ্যালু কিভাবে বসাবো, তাহলে আমি বলছি যে তোমার এগুলো হচ্ছে একদমই আসবেও না, এরকম ক্যালকুলেশন এমনগুলোই দিবে যেটা হচ্ছে ক্যালকুলেটরে খুব ইজিলি হচ্ছে তুমি পারো, ওকে, ট্রিক অনুযায়ী। সো আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পেরেছো যে ল্যামডা 2 ইকুয়ালস টু কি হবে, এটা ভ্যালু বসিয়ে যত আসবে তত হচ্ছে মিটার, ওকে। আর মিটারকে 10 টু দি পাওয়ার, যদি তুমি মিটারকে যদি হচ্ছে 10 ইনভার্স 10 দিয়ে হচ্ছে তুমি ভাগ দিতে পারো, তাহলে কি এসে করবে, আর্মস্ট্রং চলে আসবে, তাই না? আচ্ছা, হোপফুলি এটা বুঝতে পেরেছো। দেন হচ্ছে সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা বলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 19 হার্জ আদি কম্পাঙ্কের একটি এক্স রশ্মি ফোটন একটি ইলেকট্রন এর সাথে সংঘর্ষের ফলে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, এর নতুন কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, তো বলছে যে একটা হচ্ছে ফোটন আছে, সেই ফোটনের হচ্ছে কম্পাঙ্ক বলে দিছে বা মিউ বলে দিছে। সো এই যে ফোটনটা আছে, এক্স রশ্মি ফোটন, এটা হচ্ছে এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে হচ্ছে আঘাত করে ফোটনটা হচ্ছে কত ডিগ্রি কোণে হচ্ছে বিক্ষিপ্ত হয়, 90 ডিগ্রি কোণে, তাই না? আচ্ছা, আর ইলেকট্রনটা সাপোজ ধরে নিই এই দিক বরাবর সামহাও গেছে, আর এটা হচ্ছে আমাদের ডিরেকশন। আচ্ছা, তো ফোটনটা হচ্ছে 90 ডিগ্রি কোণে হচ্ছে বিক্ষিপ্ত হয়েছে, এর নতুন কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, সো আমরা যেন কি জানি, আমরা জানি হচ্ছে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, অর্থাৎ এটা হচ্ছে যতটুকু ল্যামডা 2 হচ্ছে যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেরিয়ে গেল, আর হচ্ছে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 ইজ ইকুয়ালস টু h বাই m নট c 1 মাইনাস cos থিটা, তাই না? সেখানে দেখো ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু লেখা যেতে পারে h বাই m নট c। h বাই m নট c এর ভ্যালুটা জানো কত, h বাই m নট c হচ্ছে 2.43 ইনটু 10 ইনভার্স 12, সো 2.43 ইনটু 10 ইনভার্স 12, 1 মাইনাস cos, সরি 1 মাইনাস হবে হচ্ছে কোসাইন 90, ওকে, যেহেতু হচ্ছে বলে দিচ্ছে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে, প্লাস হচ্ছে ল্যামডা 1, ওকে। সো এখন দেখো কি কি বলে দিছে কোশ্চেনে, সেটা হচ্ছে যে কম্পাঙ্কটা বলে দিছে, আদি কম্পাঙ্ক অর্থাৎ ল্যামডা 1, অর্থাৎ যেই তরঙ্গ দৈর্ঘ্য আসছিল সেটার হচ্ছে নিউটা বলে দিছে, তাই না? আচ্ছা, এখন দেখো কি করা যেতে পারে, সেটা হচ্ছে 2.43 ইন্টু 10 ইনভার্স 12, আর cos 90 ভ্যালু হচ্ছে 1, 1 মানে হচ্ছে 0 প্লাস, এখন দেখো কি বলে দিছে, কম্পাঙ্ক নিউটা বলে দিছে, তাই না? তো নিউ ইজ ইকুয়ালস টু ল্যামডা 1 ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, দেখো আমরা কি জানি যে c ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, আর হচ্ছে নিউ ল্যামডা, তাই না? তো এখান থেকে কম্পাঙ্ক এফ ইজ ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, সি বাই ল্যামডা। সো এখান থেকে দেখো ল্যামডা ইজ ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, ল্যামডা ইজ ইকুয়ালস টু লেখা যেতে পারে সি বাই এ, অর হচ্ছে সি বাই নিউ, রাইট? সো যাই লেখো না কেন, সো ল্যামডা 1 ইকুয়ালস টু লেখা যেতে পারে সি ডিভাইডেড বাই হচ্ছে নিউ। সো এখন দেখো ল্যামডা 2 কে কি লেখা যেতে পারে, সি বাই হচ্ছে নিউ 1, আর ল্যামডা 2 কে লেখা যেতে পারে সি বাই হচ্ছে নিউ 2, সরি ল্যামডা 2 লিখে ফেলছি বলে, সি বাই হচ্ছে লেখা যেতে পারে হচ্ছে নিউ 2, ওকে। সো এখন 2.43 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, 1 থেকে 0 গেলে তো 1ই থাকে, প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে নিউ 1, নিউ 1টা কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 19, রাইট? এখন এটা বসানোর পরে দেন হচ্ছে কি করা যেতে পারে,
সেটা হচ্ছে দেখো যে নিউটা হচ্ছে নিচে আছে, সো বুঝতেই পারছো এখানে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ ওকে। সেটা বসানোর পর যেগুলো হচ্ছে দিবে সেগুলো হচ্ছে আমি জানি না কি এত মেসেজ দিচ্ছে আমাকে, তুমি আমাকে মেসেজ দিচ্ছ। আচ্ছা একটু পরে দেখি তোমার মেসেজটা, হচ্ছে ম্যাথগুলো বাকিগুলো করে নিই। দেন এখান থেকে দেখো এখানে সি এর ভ্যালু জানি, সবগুলা ভ্যালু জানি, এখান থেকে হচ্ছে নিউটনের জন্য যদি সলভ করি তাহলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবো, রাইট? কোশ্চেন হচ্ছে এটা কি তোমাকে ক্যালকুলেটর ছাড়া করতে দিবে? উত্তর হচ্ছে না, এটা তুমি ক্যালকুলেশন ছাড়া পারবা না, তোমাকে হচ্ছে এমন মানই দিবে যেগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে থার্ড ওয়ান, সেটা হচ্ছে যে বেরিলিয়াম ধাতুর একটি তল হতে 6 × 10⁵ মিটার/সেকেন্ড বেগে ইলেকট্রন নিঃসরণের আপতিত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট, আসলে কি বলছে এটা একটু বলি। ধরো একটা বেরিলিয়াম ধাতু আছে, ধরো এটা হচ্ছে আমার ধাতু, ওকে। তো এই যে বেরিলিয়াম ধাতু আছে, এখানে কি হয়েছে বলি, সেখানে হচ্ছে বেরিলিয়াম ধাতু তল হতে একটি 6 × 10⁵ মিটার/সেকেন্ড বেগে ইলেকট্রন নিঃসরণ। আচ্ছা সো বেরিলিয়াম ধাতুর উপর একটা হচ্ছে ফোটন পড়ছে, ওকে। সো ফোটন ইজ ইকুয়ালস টু এইচ নিউ। সো এই যে ফোটনটা পড়ছে, ফোটনটা হচ্ছে বেরিলিয়াম ধাতুতে আঘাত করার ফলে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, ওকে। আর সেই যেই ইলেকট্রনটা বের হয়ে গেছে সেই ইলেকট্রনের বেগটা বলে দিচ্ছে, বেগটা কতটুকু বলছে, 6 × 10⁵ মিটার/সেকেন্ড বেগটা বলে দিচ্ছে। আচ্ছা সো নিঃসরণের আপতিত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা এখন দেখো এই ঘটনাটাকে বলা হয় আসলে ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো ধরো যে একটা হচ্ছে ধাতু আছে, ধাতব পৃষ্ঠ, তো ধাতব পৃষ্ঠে হচ্ছে ফোটন পড়লো, ওকে। তো ধাতব পৃষ্ঠে যদি ফোটন পড়ে, সেই ধাতুর মধ্যে ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা কি হয় ধাতব পৃষ্ঠে হচ্ছে বের হয়ে যায় পৃষ্ঠ হতে। এখন ধাতব পৃষ্ঠে যদি ফোটন পড়ে, ইলেকট্রনটা কেন বের হয়, কারণ ইলেকট্রনের মধ্যে অবশ্যই ও কোনো শক্তি পাইছে, সো শক্তিটা ইলেকট্রনকে কে দিছে, শক্তিটা অফকোর্স ইলেকট্রনকে হচ্ছে ফোটনটা দিছে, আর ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ, তাই না? এখন দেখো ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে তো এমনি এমনি বের হবে না, যে কোনো ফোটনই ধাতুতে লাগলে কি ইলেকট্রন বের হবে? উত্তর হচ্ছে না, ফোটনের একটা এনার্জি থাকতে হয়, যেই এনার্জির জন্য ইলেকট্রনটা বের হতে পারে, প্লাস ইলেকট্রন তো বের হলো বাট ওর তো একটা শক্তি লাগবে, গতিশক্তি। অর্থাৎ ফোটনের যে এনার্জি এইচ মিউ, এটা হচ্ছে ইলেকট্রন দুইটা কাজে লাগায়। একটা হচ্ছে ইলেকট্রন এই যে পৃষ্ঠটা আছে এই পৃষ্ঠ হতে বের হওয়ার জন্য যে এনার্জি, সেটাকে আমি ধরে নেই হচ্ছে W0 ধরে, আসলে কার্যক্ষেত্র বলে। আচ্ছা সো এই যে ধাতব পৃষ্ঠ, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা জাস্ট মানে লুজ হতে যে এনার্জিটা লাগে, প্লাস হচ্ছে ইলেকট্রনটা একটা গতিশক্তিও প্রাপ্ত হতে হবে। সো ফোটনের এনার্জি দুটো কাজে লাগে, একটা হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে বের হতে যে এনার্জি লাগে, সেকেন্ড হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে গতিশক্তি প্রাপ্ত হতে যেই এনার্জিটা হচ্ছে প্রাপ্ত হয়। অর্থাৎ যে ফোটনের এনার্জিটা ইলেকট্রন দুটা কাজে লাগে, প্রথমত পৃষ্ঠ থেকে বের হয়, সেকেন্ডে একটা বাকি শক্তিগুলো হচ্ছে ওর গতিশক্তিতে রূপান্তর করে, ওকে। সো এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো গতিশক্তি আমরা কিভাবে বের করতে পারি, হাফ এম ভি স্কোয়ার দিয়ে, তাই না? আর ফোটনের এনার্জি তো এইচ নিউ। সো বেরিলিয়াম ধাতুর উপর এত বেগে ইলেকট্রন নিঃসরণের আপতিত আলোর কম্পাঙ্ক, অর্থাৎ হচ্ছে এই যে ফোটনটা আছে ফোটনের কম্পাঙ্ক বের করতে বলছে, সেখান থেকে এইচ নিউ ইজ ইকুয়ালস টু কি লেখা যেতে পারে, কার্যাপেক্ষক। সো কার্যাপেক্ষকটা হচ্ছে যে এনার্জিটা হচ্ছে মিনিমাম প্রয়োজন ইলেকট্রনটা ধাতু পৃষ্ঠ থেকে বের হওয়ার জন্য, সেটা বলে দিছে যে 5 × 10⁻⁹ প্লাস গতিশক্তিটা যেন কি হাফ এম ইন্টু হচ্ছে মাস অফ ইলেকট্রন ভি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, নিউ ইজ ইকুয়ালস টু এখান থেকে কি লেখা যেতে পারে, নিউ ইজ ইকুয়ালস টু লেখা যেতে পারে যে 5 × 10⁻⁹ প্লাস হাফ, আর ইলেকট্রনের ভর যেন কত 9.1 × 10⁻31, তাই না, কেজিতে নিলে। আর হচ্ছে ভ্যালোসিটি, ভ্যালোসিটিটা কতটুকু বলছে, 6 × 10⁵ হোল স্কোয়ার, ভ্যালোসিটি যেহেতু বর্গ, ডিভাইডেড বাই হচ্ছে এইচ, এইচ এর ভ্যালু যেন কত 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, তাই না? তো এইটা ক্যালকুলেট করার পর যেটা আসবে সেটাই হচ্ছে কি আপতিত যে ফোটনটা আছে সেই ফোটনের হচ্ছে কম্পাঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। দেন হচ্ছে নেক্সট ওয়ান, যে 4 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের বিকিরণ কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ এত শক্তি সম্পন্ন ইলেকট্রন নিঃসৃত হয়। আচ্ছা তো ধাতব পৃষ্ঠে হচ্ছে
একটা ফোটন আপতিত হয়েছে, তাই না? সো ধাতব পৃষ্ঠে যদি একটা ফোটন আপতিত হওয়ার পরে যে ইলেকট্রনটা নিঃসরিত হয়েছে ধাতব পৃষ্ঠ থেকে, সেই ইলেকট্রনের এনার্জিটা বলে দিছে। এনার্জিটা কতটুকু বলছে? 3.6 ইন্টু 10⁻19 জুল। এখন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা যে বের হওয়ার জন্য তো একটা এনার্জি লাগে, প্লাস ইলেকট্রনের শক্তিটাই আসলে কি, ইলেকট্রনটা যে বের হচ্ছে ওর মধ্যে কি বিভব শক্তি আছে? উত্তর হচ্ছে না, ওর মধ্যে গতি শক্তিটাই মেন শক্তি, তাই না? অর্থাৎ সর্বোচ্চ শক্তি হচ্ছে 3.6 ইন্টু 10⁻19 জুল। এটা বলতে আসলে ইলেকট্রনের গতি শক্তিটাই বোঝাচ্ছে। ওই ধাতুর হচ্ছে সূচন কম্পাঙ্ক বের করতে বলছে। সো আমরা কি জানি ফোটনের শক্তিটা কি কি কাজে লাগে? ফোটনের শক্তি হচ্ছে এইচ ইউ। এটা লাগে হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে বের হতে ধাতব পৃষ্ঠ থেকে একটা এনার্জি লাগে, সেটাকে কার্যাবেক্ষক বলে, প্লাস ইলেকট্রনের হচ্ছে গতিশক্তি, তাই না? এখন দেখো এই কম্পাঙ্কটা বলে দিছে ফোটনের। সো এইচ এর ভ্যালু তো জানি, কম্পাঙ্কও জানি। সেখান থেকে দেখো কার্যাপেক্ষক তো ওয়ান কাইন্ড অফ এনার্জি, তাই না? সো এই যে সূচন কম্পাঙ্ক, এই কার্যাপেক্ষকের এনার্জিকে লেখা যায় হচ্ছে এইচ মিউ নট। এই যে কম্পাঙ্কটা দেখছো কার্যাপেক্ষকের, এটাকে বলা হয় হচ্ছে সূচন কম্পাঙ্ক। ওকে, প্লাস হচ্ছে ইকে জানো কি? ইকে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এম ভি স্কোয়ার। একটু কষ্ট করে দেখো ইকেটা, আচ্ছা ইকে তো হাফ এম ভি স্কোয়ার লিখতে হবে না, ইকে ডাইরেক্টলি বলে দিচ্ছে, ডিরেক্ট ইকে বলে দিছে। ডিরেক্ট হচ্ছে এইচ, এইচ বলে নাই বাট নিউটা বলে দিছে, তাই না? তো এখান থেকে কি লেখা যেতে পারে? কার্যাপেক্ষক ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ইকে। এখন একটা জিনিস খেয়াল করো, সবগুলা ভ্যালুই হচ্ছে তুমি জানো। আর কার্যাপেক্ষক ইজ ইকুয়ালস টু কি যেন লেখা যায়? এইচ ইন্টু হচ্ছে সূচন কম্পাঙ্ক ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস হচ্ছে ইকে। এখানে দেখো তুমি এইচ জানো, এইচ নিউ জানো, ইকে জানো, সবই জানো। এখান থেকে কি তুমি জাস্ট একটু ক্যালকুলেট করলেই হচ্ছে এই সূচন কম্পাঙ্কটা তুমি বের করে ফেলতে হবে। আচ্ছা লাস্ট ওয়ান একটা প্রবলেম দেখি, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা প্রবলেম আজকে। সেটা হচ্ছে যে 1.6 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ইলেকট্রন হচ্ছে যে কোনো বস্তু নিশ্চল অবস্থায় একটা ভর থাকে, আর যে কোনো বস্তুর গতিশীল অবস্থায় একটা ভর থাকে, ঠিক আছে? তো ইলেকট্রনের নিশ্চল অবস্থায় ভরকে বলা হয় হচ্ছে এম নট, সেটা আমরা জানি 9.1 ইন্টু 10⁻31 কেজি। এই জিনিসটা কি? এটা হচ্ছে ইলেকট্রনের নিশ্চল অবস্থায় ভর। আচ্ছা, সো গতিশীল অবস্থায় আমিও যদি গতিশীল থাকি, তুমিও যদি গতিশীল থাকো আর অনেক স্পিডে, তখন আমাদেরও ভর বেড়ে যায় আসলে। আচ্ছা, সো আইনস্টাইন, মিস্টার আইনস্টাইন হচ্ছে যে একটা জিনিস প্রুফ করেছিল যে কোনো একটা বস্তু আছে, কোনো একটা বস্তুর ভর ধরে নেওয়া হচ্ছে নিশ্চল অবস্থায় এম নট, আর কোনো একটা বস্তুর গতিশীল অবস্থায় ভর হচ্ছে এম। ওকে, সো গতিশীল অবস্থায় যখন বস্তুটা থাকে তখন ওর মধ্যে একটা এনার্জি থাকে ই, তাই না? আর বস্তুটা যখন নিশ্চল অবস্থায় থাকে তখন ওর মধ্যে একটা, সরি গতিশীল অবস্থায় যখন বস্তুটা থাকে তখন ওর মধ্যে দুটো এনার্জি থাকে। একটা হচ্ছে ওর গতিশক্তি, প্লাস আরেকটা হচ্ছে ওর কি শক্তি জানো? নিশ্চল অবস্থায় শক্তি বা ইপি বলতে পারো, তাই না? তো এখন একটা জিনিস থিঙ্ক করো যে গতিশীল অবস্থায় তোর মধ্যে দুটো শক্তি থাকে, আর গতিশীল অবস্থায় ভরটা এম হলে ই ইজ ইকুয়ালস টু জানো কি আমরা জানি? এম সি স্কোয়ার। আচ্ছা, আর গতিশক্তিটাকে আমি টি লিখি, প্লাস হচ্ছে, আর নিশ্চল অবস্থায় শক্তিটা যেন কি? নিশ্চল অবস্থায় শক্তিটা হচ্ছে এম নট, নিশ্চল অবস্থায় ভর হচ্ছে সি স্কোয়ার। এখন দেখো, অর্থাৎ মোট শক্তি, আইনস্টাইন বলেছিল এটা, যে মোট শক্তি হবে হচ্ছে গতিশক্তি প্লাস হচ্ছে নিশ্চল অবস্থায় শক্তি। তো নিশ্চল অবস্থায় শক্তি আর গতিশক্তি দুটাকে যোগ করলে হচ্ছে কোনো একটা বস্তুর মোট শক্তি পাওয়া যায়। আর মোট শক্তি ই, আর বস্তুটা ধরে নিই যে গতিশীল অবস্থার ভর হচ্ছে এম, তাহলে ওই বস্তুর মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, আর গতিশক্তিটা হচ্ছে টি, আর নিশ্চল অবস্থায় শক্তিটা ছিল এম নট সি স্কোয়ার। তো এখান থেকে দেখো কি লেখা যেতে পারে, সেটা হচ্ছে একটা বস্তুর ইলেকট্রনের গতিশক্তিটা বলে দিছে, অর্থাৎ টিটা বলে দিছে আমাকে, ভর চাইছে, অর্থাৎ গতিশীল অবস্থায় ভরটা চাইছে, তাই না? তো এখন দেখো এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যেতে পারে? টি প্লাস এম নট সি স্কোয়ার, তাই না? তো একটু যদি ক্যালকুলেট করি, এখান থেকে এম সমান কি লেখা যেতে পারে? টি প্লাস এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম, রাইট? সরি, এম কেন হবে? ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার হবে। তো দেখো টি বাই হচ্ছে সি স্কোয়ার
প্লাস এখানে c² কাটাকাটি m0। অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের যদি বলে যে গতি এতটুকু, ইলেকট্রনের গতিশক্তিটাও বলে দেওয়া আছে, আলোর বেগ আমরা জানি, আর নিশ্চল অবস্থায় ভর জানি, এই তিনটা জানি। এখন এখান থেকে আমরা কি চলে আসতে পারে, ইলেকট্রন ওই যে গতিশীল অবস্থায় ভরটা কত ওইটা হচ্ছে বের হয়ে যাবে। তো আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ। 143।